আসসালামু আলাইকুম। মার্কেটের পরপর 1 2 3 4 দিনে মার্কেটের ব্যাপক পতন, মাঝখানে একদিনের একটা আপসাইড কারেকশন, মাঝখানে একদিনে একটা স্পিনিং টপ আমাদেরকে প্রায় নাস্তা নাবুদ করে দিয়েছে। মার্কেট যথেষ্ট পড়ে গিয়েছে। হিসাব করলে যদি আমরা দেখতে যাই তাহলে পরে মার্কেট পড়েছে গত 26শে ফেব্রুয়ারির পরের দিন থেকে এখন পর্যন্ত 624 পয়েন্ট। কেমন? 624 পয়েন্ট মার্কেট পড়েছে, যেখানে ডিসেম্বর 21 তারিখ থেকে মার্কেট বেড়েছিল আপনার 866 পয়েন্ট। ডিসেম্বরের 24 তারিখ থেকে ফেব্রুয়ারির 26 তারিখ পর্যন্ত এই 2 মাসে মার্কেট বাড়ছিল আপনার 866 পয়েন্ট। সেখানে মার্কেট 1 2 3 4 5 6 7 দিনে মার্কেট পড়েছে 625 পয়েন্ট। অস্বাভাবিক, এবং এই ধরনের মার্কেট সাধারণতই আমরা বহুদিন দেখিনি। এখন কি হওয়া উচিত মার্কেটের? আমাদের কি করা উচিত? কি করব আমরা? আমাদের ইন্ডেক্স ট্রেন্ড লাইনের যে উপরে ছিল, এটা হচ্ছে ট্রেন্ড লাইন। ট্রেন্ড ইজ আওয়ার ফ্রেন্ড। সুতরাং যতক্ষণ পর্যন্ত না মার্কেট 5175 বা 5200-র উপরে থাকলো, ততক্ষণ পর্যন্ত মার্কেট আপ ট্রেন্ডেই ছিল। মার্কেট সেটা ভেঙে গিয়েছে। মার্কেট এখন ডাউন ট্রেন্ডে। এখন আমরা দেখব যে মার্কেট ধরপড় করে 5200 বা 5175, একদম 4 ডিজিটের একটা সংখ্যাকে পিন পয়েন্ট অ্যাকুরেসি দিয়ে বলা সো টাফ। আমরা 5175 থেকে 5200 এই জায়গাটা রিকভারি না করা পর্যন্ত মার্কেটকে নিয়ে খুব বেশি আশাবাদী হতে পারছি না, প্রথম কথা। 2 নম্বর কথা হচ্ছে, মার্কেটের এখানে একটা দীর্ঘমেয়াদী সাপ্লাই এবং ডিমান্ড এরিয়া আছে, সেটা কততে? 5300। সুতরাং এই টোটাল জায়গাটাই মার্কেটের জন্য একটা ভীতিকর জায়গা হয়ে দাঁড়ালো। মার্কেট ধরেন যদি এরকম হয়, মার্কেট যদি আমি কল্পনা করি যে মার্কেট এখানে উঠে এখানে এসে আমরা এখানে একটা চূড়ান্ত বাধার মুখে পড়বো, তার মানে কি 5300 ±50, এটা এখন মার্কেটের জন্য একটা মরা বাঁচার রেজিস্ট্যান্স। খুব সহসায় এই রেজিস্ট্যান্স পার হয়ে যাবে মার্কেট, এটা আমরা আশা করতে পারছি না। কি করা উচিত? আগামীকালকে কি হবে? আগামীকালকে মার্কেট এটা একদম ফেনে ফুরে এটা পার হয়ে যাবে, কোনটা সেটা? 5200, এটা আমরা আশা করতে পারছি না। 5100, মার্কেট ক্লোজ হয়েছে 5141, তার মানে আগামীকালকে 60 পয়েন্ট বেড়েই মার্কেট কারেকশনের মুখে পড়বে, এবং এই কারেকশন পড়বে সম্ভবত ব্যাংক সেক্টর দিয়ে। আমরা কোনোভাবে ব্যাংক সেক্টরটাকে খুব বেশি তুলতে পারছি না। চলেন ব্যাংক সেক্টরটা দেখি। তার মানে কি, আগামীকালকে মার্কেট নিয়ে আমরা রেজিস্ট্যান্সের মুখে পড়বো। প্রথম রেজিস্ট্যান্স আগামীকালকেই আমরা পড়বো। বুলিঙ্গার ব্র্যান্ডের বাইরে, আমরা বুলিঙ্গার ব্র্যান্ড নিয়ে অনেক অ্যানালাইসিস করি। বুলিঙ্গার ব্র্যান্ডের বাইরে মার্কেট চলে গিয়েছিল, মার্কেট ঢোকার চেষ্টা করি। কারণ আমরা দেখি, আমি এটা খুব একটা ইউজ করি না। ইন্ডিকেটর বিবি বুলিঙ্গার ব্র্যান্ডস, বুলিঙ্গার ব্র্যান্ডের বাইরে সে আবার রিকভারি করেছে। শুধু খুবই স্বাভাবিক ছিল মার্কেটের আজকের এই পজিটিভ ভাবটা। আমরা দেখব যে এটা ধরে রাখতে পারি কিনা, এবং আমরা যেহেতু আশঙ্কা করছি আগামীকালকে ব্যাংক সেক্টরে কারেকশন হবে, সো যদি আমরা ব্যাংক সেক্টরটাকে আগে একটু বিশ্লেষণ ব্যবচ্ছেদ করি। ব্যাংক সেক্টরটা দেখেন স্পষ্টভাবে আমাদের এখানে একটা ডবল টপ তৈরি করেছে, করে ও নিচের দিকে নেমে গিয়েছে, নেকলাইন রিটেস্ট করতে আসছে, রিটেস্ট করতে গেলে পরে শেষ হয়ে যায়। আমাদের এখানে শক্ত রেজিস্ট্যান্সের মুখে পড়বে 1650। 1650-এর আগে মার্কেটের কিন্তু ব্যাংকের কিন্তু এখানে আর একটা রেজিস্ট্যান্স আছে, আমি আপনাদেরকে সেটা দেখাই। এইখানে দেখেন, আমরা সেই রেজিস্ট্যান্সটাকে একটু দেখি, চলেন। এখানে 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 এবং এখানে বেশ কয়েকবার ঝামেলা করেছে, সেই একই ঝামেলা জায়গাতে এখানে আছে। তার মানে কি? তার মানে হচ্ছে 16 থেকে 1650 গোটাটাই ব্যাংক সেক্টরের রেজিস্ট্যান্স। ব্যাংকের পক্ষে শক্ত অবস্থান ধরে রাখা চ্যালেঞ্জ হবে আগামীকালকের জন্য। আমরা কয়েকটা ব্যাংক দেখি, চলেন। ব্র্যাক ব্যাংক, ফান্ডামেন্টাল ভালো ব্যাংকগুলো নিয়ে দেখি অ্যানালাইসিসের স্বার্থে। ব্র্যাক ব্যাংক টু ফাস্ট। ব্যাংক বাড়ছে কোথা থেকে দেখেন, অনেকখানি ব্যাংক বেড়ে গিয়েছে। এই ব্যাংক বাড়ার ক্ষেত্রে রেজিস্ট্যান্সের ক্ষেত্রে এখন কঠিন রেজিস্ট্যান্সের মুখে পড়বে ব্যাংক আগামী দিন। সেটা কততে? 78 টাকায়। এখন কততে ক্লোজ হয়েছে? 74 টাকা। মানে আর 4 টাকা বাড়লে পরে এই ব্যাংকটা রেজিস্ট্যান্সের মুখে পড়ছে। আপনার কাছে কি মনে হচ্ছে যে এই রেজিস্ট্যান্স পার করতে পারবে ব্যাংক খুব সহসায়?
আমি সেটা মনে করতে পারছি না এত সহসাই পারবে। সো আগামীকালকে যদি ব্র্যাক ব্যাংক ৭৮ টাকা থেকে ৭৯ টাকাতে কঠিন রেজিস্ট্যান্সের মুখে পড়ে নিচের দিকে নামা শুরু করে দেয়, তাহলে পরে ব্যাংক সেক্টরটা পড়বে। ওভারঅল চলেন আমরা আরেকটা ব্যাংক দেখি, সিটি ব্যাংক। এই ব্যাংকগুলো লিড দিচ্ছিল আমাদের মার্কেটকে। সিটি ব্যাংকের ক্ষেত্রে আমরা একটু সাপ্তাহিক চার্টটা যদি দেখতে যাই, ফাইন। আগামী আগামী আজকে সপ্তাহ এখনো 5 দিন বাকি আছে, তাই না? তো আজকে কি বার? মাফ করবেন, আমি সম্ভবত ভুল বললাম। সপ্তাহ এখনো 1 2 3 দিন বাকি আছে, সরি। তো এই 3 দিনে কি ক্যান্ডেলটা এরকম থাকবে আমরা মনে করছি? এত সহজ হবে না ব্যাংকের এই বৃদ্ধি, কোনো ভলিউম নাই। আমাদের যে মুভমেন্ট হলো, সেই মুভমেন্টে ভলিউম নাই। ওকে। তো সিটি ব্যাংকের ক্ষেত্রে দেখেন ভলিউম নাই, এবং এই আজকে এত সুন্দর মার্কেট হয়েছে, সার্কিট লাগতে পারে না। আমি খুব বেশি আশাবাদী নাই শেয়ারটা আগামীকালকে হয়তো একটু বেড়ে কমে যাবে। চলেন ইবিএল এর দিকে তাকাই, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, ইবিএল। ইবিএল অনেকখানি পড়ে গিয়েছিল, ফিবোনাক্কি 60, এখানে একটা রেজিস্ট্যান্স সাপোর্ট ছিল, সাপোর্ট পেয়েছে সে এই জায়গাতে, কিন্তু ও আর একটা রেজিস্ট্যান্সের মুখে পড়বে, পার করতে পারবে 26 টাকা 60 পয়সা 70 পয়সা, মনে করছি না। সো সেক্টরের পাশাপাশি ব্যাংকগুলো নিজেও ভনারেবল পজিশনে রয়েছে। বরং ব্যাংকের মধ্যে আমার আল আরাফা ইসলামী ব্যাংক, আল আরাফা, এইটা খুব প্রমিজিং মনে হয়েছে। আমি ব্যক্তিগতভাবে এই ব্যাংকটাকে নেওয়ার পক্ষপাতী হব আরেকটু দাম বাড়লে, কনফার্ম হবো। ভলিউম এখনো হয় নাই। ও সুন্দর একটা জায়গাতে সাপোর্ট পেয়েছে, এই শেয়ারটা আমার নজরে আছে। আমি এই শেয়ারটা কিনবো 18 টাকা 50 পয়সা, এই হাইটা পার করার পর। আশা করছি নিরাশ হব না। আইসিবিআই ইসলামী ব্যাংক, ব্যাংকের মধ্যে এই দুইটা ব্যাংক আমার পছন্দের তালিকায় আছে শীর্ষে। আইসিবিআই ইসলামী ব্যাংক ভলিউম নাই, ঠিক আছে, ওকে। ভলিউম নাই মানে এদিক থেকে, একদিক থেকে ভালো যে শেয়ারটা একদম সেল হয়ে যায়নি। আগামীকালকে যদি সে মুভমেন্ট দেয় এবং যদি সে 4 টাকার উপরে স্টেবল করতে পারে, মার্শাল্লাহ, এই শেয়ারটা একটা সম্ভাবনাময় শেয়ার হচ্ছে ইসলামী ব্যাংক। ইসলামী ব্যাংক অনেস্টলি এখন বললে পারে মনে হয়, আপনার মনে হবে যে আমি বলছি, ইসলামী ব্যাংকের ক্ষেত্রে আমার কাছে মনেই হচ্ছিল যে ব্যাংকটা যেখানে পড়েছে এই জায়গাতে কিনলে পারে ব্যাংকটাতে আর লস করার সম্ভাবনা খুব কম। কারণ তার স্টার্টিং পয়েন্টটাই ছিল হচ্ছে এই জায়গাটা। সেটা কত? 37 টাকা, ওই জায়গাতে নেমে আসছিল স্টার্টিং পয়েন্টে। সাধারণত স্টার্টিং পয়েন্টে কোনো একটা শেয়ার আসার পরে আর নিচের দিকে পড়ার শক্তি তার থাকে না। সুতরাং যারা কিনে কিনতে পারছেন শেয়ারটা, তারা একটু হোল্ড করেন, যে মানে পরিস্থিতি যাই হোক না কেন আপনাদেরকে লস করানো কঠিন হবে। দেখা যাক কি হয়। এই শেয়ারটা খুব দূরে যাবে এমন আশা করছি না, হয়তো 46 টাকা 45 টাকা ম্যাক্সিমাম। ওভারঅল বরং এর থেকে আমি যে জেটগুলো নিয়ে কথা বলছিলাম বারবার, যে জেট শেয়ারগুলো সামনে অনেক ভালো হবে, এবং আমি গত সেপ্টেম্বরের দিকে লাইভ চেঞ্জ করা 20টা শেয়ার নিয়ে আলোচনা করেছিলাম। সেই শেয়ারগুলোই এখন মুভমেন্ট করছে। সেই সময় অনেক ট্রলের শিকার হয়েছিলাম যে লাইভ চেঞ্জ করা শেয়ারগুলো কেন আবার তার আগের জায়গায় ফিরে গেল। ভাই, আপনি লাইভ চেঞ্জ করে ফেলবেন কিছু শেয়ার দিয়ে, আর সেই শেয়ারগুলোতে আপনি কিছু সময় অতিবাহিত করবেন না, 6 মাস, সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি, কয় মাসে পার্থক্য হয়েছে সেটা তো হতে পারে না। ওই শেয়ারগুলোতেই এখন চমৎকার মুভমেন্ট হচ্ছে। চলেন আমরা দেখি, আমি এসকে ট্রিমস নিয়ে বেশ কিছুদিন ধরে কথা বলছি। এসকে ট্রিমস শেয়ারটা এই খারাপ মার্কেটও তেমন একটা পড়ে নাই, এবং আজকে বেশ ভালো পজিশনে ছিল এসকে ট্রিমস। তারপরে এস এস স্টিল, এসএস স্টিল দেখেন চমৎকার। আমি এই শেয়ারটাকে লোকেট করেছিলাম এরকম জায়গাতে, 5.5 টাকা 5 টাকা ওই রকম জায়গাতেই আছে, এবং দেখেন চমৎকার পজিশনে আছে। এই শেয়ারগুলো সামনে যদি মার্কেট সাইড বেস করে বা ব্যাংকগুলো যদি কিছুটা ধুঁকতে থাকে, তাহলে এই শেয়ারগুলো সামনের দিনগুলোতে লাইমলাইটে চলে আসবে। এসকে ট্রিমস, এসএস স্টিল। তারপরে সাইপ পাওয়ারের মালিক পোর্শনের শেয়ার সংখ্যা প্রায় 40%-এর মতো। এই শেয়ারটা দেখেন মুভমেন্ট করার চেষ্টা করছে, এবং শেয়ারটা মুভ দিয়েছে। এই শেয়ারটা যারা কিনেননি তাদের পক্ষে, তাদের জন্য আমার একটা পরামর্শ থাকবে যে শেয়ারটা ডেফিনেটলি 7 টাকা 50 পয়সা এটা পার করলে এন্ট্রি দেন। দেখেন আপনাকে কোথায় নিয়ে যায় এই শেয়ারটা। 7 টাকা 50 পয়সার আগ পর্যন্ত শেয়ারটা একটু ভনারেবল পজিশনে থাকে, কিন্তু 7 টাকা 50 পয়সা পার করতে পারলে শেয়ারটা বেশ খানিকটা ভালো হয়। আমরা এই শেয়ারটা নিয়ে খুব আশাবাদী হব তখন।
ইনশাআল্লাহ। তারপরে যে শেয়ারগুলো নিয়ে কথা বলেছি সেটার মধ্যে ছিল নিউ লাইন। নিউ লাইন চলেন দেখি নিউ লাইনের কি অবস্থা। ফাইন, দেখেন নিউ লাইন শেয়ারটা রিকভারি করে গিয়েছে এবং মোটামুটি একেবারে খারাপ ভলিউম নিয়ে না। শেয়ারটা কেন আমরা এই শেয়ারটাকে শুধুমাত্র পার হতে দেন এই জায়গাটা, 6 টাকা পার করতে দেন, দেখেন এই শেয়ারটা কোথায় যায়। 6 টাকাতে ও বাধার মুখে পড়বে, ভলিউম বাধার মুখে পড়বে শেয়ারটা। 6 টাকা পার করতে পারলে শেয়ারটা অনেকটা বাঁধন মুক্ত হয়। জাহিন স্পিন, জাহিন টেক্সটাই দেখি আগে। জাহিন টেক্স দেখেন একদম অল্প শেয়ার নিয়ে সে মোটামুটি সার্কিটের কাছাকাছি চলে গিয়েছে। আমার করি আসছে না কেন, যাই হোক খুব চমৎকার পজিশনে আছে জাহিন স্পিন। 5.5% বাড়ছে শেয়ারটা, সুন্দর। আচ্ছা, জাহিন টেক্স, এটা হচ্ছে জাহিন টেক্স, সরি জাহিন, জাহিন স্পিন, সুন্দর। দেখেন একই মুভ, ভালো মুভমেন্ট, এগুলো রিকভারি করার মুভমেন্ট, এগুলো আপনাদেরকে ডাকছে যে আমাকে এন্ট্রি নাও। তারপরে মেট্রো স্পিনিং, মেট্রো স্পিনিং রিকভারি, দেখেন এটা হচ্ছে মজার শেয়ার। পড়ে গিয়েছে, রিকভারি দিনই সে রিকভারি করে নিয়েছে সার্কিট দিয়ে, ফাইন, নাইস। তো যে শেয়ারগুলো নিয়ে আমি বলছিলাম যে শেয়ারগুলো, যে শেয়ারগুলো সামনে ভালো হতে পারে সেই শেয়ারগুলোতে কনসেন্ট্রেট করেন, সেই শেয়ারগুলোতে মনোনিবেশ করেন এবং এখানে কিছু বিনিয়োগ করার চেষ্টা করেন। এই শেয়ারগুলো লাইফ চেঞ্জ করে দিতে পারে আপনার। আপনারা দেখেন যে ফিনান্সিয়াল সেক্টরগুলো, যে শেয়ারগুলো ছিল পিএলএসএফ, তারপরে ফাস্টফিন, তারপরে আইএলএফআইএসএল, তারপরে এরকম আরও অনেকগুলো শেয়ার আছে। ফার্স্ট সিকিউরিটি, আমি যেহেতু ফিনান্স নিয়ে কাজ করি না, অনেক এরকম ফিনান্সের নামগুলো বলতে পারতাম হয়তো। শেয়ারগুলো আজকে কোথায় চলে গিয়েছে, 30 পয়সা শেয়ার আজকে 3 টাকা 4 টাকা চলে গিয়েছে, প্রায় 500 গুণ 600 গুণ দাম বেড়ে গিয়েছে। এই শেয়ারগুলোতে 500 গুণ 600 গুণ না দাম বাড়ুক, ডবল ট্রিপল হওয়ার সম্ভাবনা আছে এই শেয়ারগুলোতে। যাই হোক, তো আগামীকালকে মার্কেটটাকে আমরা খুব সতর্কতার সাথে দেখব। মার্কেট নিয়ে শেষ কথা বলে দিই, আগামীকালকে মার্কেটটাকে আমরা খুব বাঁকা চোখে দেখব। 5,200 এই জায়গাটা মার্কেট পার করতে পারে কিনা। ট্রেন্ড লাইন ভেঙে গিয়েছে, যদি এই জায়গাতে সে বাড়ি খায়, বাধাগ্রস্ত হয়, তাহলে পরে এখানে কিছুটা সময় নেবে। সময় নিয়ে ওঠার ক্ষেত্রে ডবল রেজিস্ট্যান্সের মুখে পড়বে, একই সাথে ট্রায়াঙ্গেল, ডায়াগোনাল রেজিস্ট্যান্স, পাশাপাশি সাপ্লাই ডিমান্ডের যে এরিয়া, সেই এরিয়া 5,300 তখন একটা শক্ত রেজিস্ট্যান্সের মুখে রেজিস্ট্যান্স হয়ে যাবে। আমরা আশা করছি যে, আমরা তো আশা করবোই যে মার্কেট ভালো হয়ে যায়, কারণ আমি মার্কেটে ব্যবসা করি। মার্কেট ভালো হলে পরে সবার আগে আমার লাভ। আমি নিজে শেয়ার হোল্ড করছি, আমার কাছে যে শেয়ারগুলো আছে সেই শেয়ারগুলো একদম বটম প্রাইজে কেনা, আমি সেই শেয়ারগুলো সহসা ছাড়তে রাজি না এই মুহূর্তে। আর হাতে শেয়ার রাখার ক্ষেত্রে একটু ক্যালকুলেশন করবেন যে কোন শেয়ারগুলো রাখবেন এবং কোন শেয়ারগুলো রাখবেন না। এটা একটা খুব ক্যালকুলেটিভ একটা সিদ্ধান্ত হবে আপনার জন্য। সব শেয়ারই হাতে রাখতে চাইবেন না। তো যাই হোক, আর ভিডিও বড় না করে আমরা আগামী দিনে মার্কেটটাকে সতর্কতার সাথে দেখব। যাদের কাছে ব্যাংক আছে, ব্যাংকগুলো কিছু ছেড়ে দেওয়ার চেষ্টা করব 50%। আর আমি কখনোই 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 কারো আর্থিক ক্ষতি হবে এরকম চিন্তা করে কোনো ভিডিও কখনোই দিই না। আমি কারো আর্থিক, আমার দ্বারা কারো ক্ষতি হোক এটা আমি আমি চাই না। সবসময় আল্লাহর কাছে প্রার্থনা করি যেন আমার দ্বারা মানুষের আর্থিক ক্ষতি না হয়। সুতরাং আমাকে ভুল বুঝবেন না, যে বা আমাকে ভাববেন না যে আমি শেয়ার বিক্রি করার জন্য বিজ্ঞাপন দিচ্ছি। কখনোই এটা আমি করি না। আল্লাহ আমাকে যেন হেফাজত করে এর থেকে। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন। ভালো কথা, আমার একটা টেকনিক্যাল ট্রেনিং শুরু হতে যাচ্ছে আগামী 28 তারিখ থেকে। 25 তারিখে করার কথা ছিল, কিন্তু একেবারে ঈদের পরে হওয়ার কারণে অনেকে আপত্তি করছেন, যারা রেজিস্ট্রেশন করে রাখছেন। তো আমরা 28 তারিখ থেকে করব। যারা করতে চান ট্রেনিং, আমি লাইভ ট্রেনিং করাই গুগল মিটে, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার সাথে যোগাযোগ করার ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিই, 0192